আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। যানজট ও দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ, শান্তিরবাজার থানার বিশেষ অভিযান। ঋণ আদায়ে গিয়ে হামলা, মাইক্রোফিন্যান্সের কর্মীদের মারধর, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। মোহনপুর অঙ্গনারী কেন্দ্রে জল ও নিরাপত্তাহীনতা, চরম ভোগান্তিতে শিশুরা। নেশার ঘোরে রক্তাক্ত পরিণতি, কৈলাসহরে ভাগ্নের হাতে প্রাণ গেল মামার। সাবরুমে ফের ষষ্ঠ শ্রেণীর নাবালিকা নিখোঁজ, অপহরণের অভিযোগে চাঞ্চল্য। সাবরুমে রাম ঠাকুরের উৎসবের প্রথম অন্নপ্রসাদ বিতরণ, ভক্তদের ঢলে স্মরণীয় তৃতীয় দিন। মারণব্যাধিতে আক্রান্ত 3 বছর 3 মাসের মরিয়মকে সাহায্যের হাত বাড়ালো লায়ন্স ক্লাব। এখন সংবাদ বিস্তারিত। শহরকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এবার কড়া অবস্থান নিল শান্তিরবাজার থানা। যানজট কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে শনিবার শান্তিরবাজার শহরে চালানো হয় বিশেষ যানবাহন চেকিং ও সচেতনতামূলক অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই দ্রুতগতির কারণে দুর্ঘটনার খবর সামনে আসছে। সেই প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শান্তিরবাজার থানা উদ্যোগ নেয় এই বিশেষ অভিযানের। শহরের জাতীয় সড়ক ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং এবং যেখানে সেখানে গাড়ি দাঁড় করানোর প্রবণতার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। সাধারণ পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী সকলের ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযানের নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস। বেআইনি পার্কিং করা গাড়িগুলিকে জরিমানা করা হয় এবং চালকদের সতর্ক করা হয়। পাশাপাশি দ্রুত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধেও কড়া নজরদারি চালানো হয়। এই প্রসঙ্গে সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস জানান, বাজার এলাকায় নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করতে গত কয়েক মাস ধরে একাধিক বৈঠক করে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও একাংশ চালক নিয়ম না মেনে রাস্তার উপর গাড়ি রেখে যান, যার ফলে যানজট তৈরি হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ ভেহিকেল চেকিং করা হয়েছে। তিনি আরো বলেন, অসচেতনভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই দুর্ঘটনা রোধ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকেও আমরা স্পেশাল ভেহিকেল চেকিং করছি ন্যাশনাল এনএইচির উপরে, এই ন্যাশনাল হাইওয়ে রাস্তার উপর। কারণ এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাইক চালক এবং গাড়ি চালক ব্যাপক অভাবে তারা গাড়ি চালাচ্ছে। আর ম্যাক্সিমাম বাইক চালক এরা কেউ হ্যামলেট ব্যবহার করে, কেউ পুলিশকে দেখলে হ্যামলেট ব্যবহার করে, কিন্তু তার হ্যামলেটের ফিতা যথাযথভাবে ব্যবহার করছে না। এই কারণে আমাদের শান্তিনগর এলাকাতে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, মানুষ যাতে শান্তিমতো বাড়ি ফিরতে পারে, এই অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমানোর জন্য আজকেও আমরা প্রতিদিনের মতো ভেহিকেল চেকিং বেরিয়েছি। ঋণ আদায়ের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন এক আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্সের কয়েকজন আধিকারিক নিয়মিত কাজের সূত্রে এলাকায় গেলে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় অভিজিৎ বণিক ও সৃঞ্জয় সাহার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়েই তাদের কর্মীদের হেনস্থা ও মারধরের শিকার হতে হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট আধিকারিকরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের বক্তব্য, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং কর্মীরা নিরাপদে কাজ করতে পারেন সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্স থেকে এসে গত কিছুদিন আগে এই কোম্পানিটা একটা পুরনো কোম্পানি ছিল, যেটা আমরা 4-5 মাস আগে আমরা এই কোম্পানিটাকে কিনেছি। তারপর ওটাকে আমরা ভারতের সংবিধানের আইন অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যকলাপ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেখা গেছে আমরা এই যে চন্দ্রপুরস্থিত কিছু লোক, সমাজদ্রোহী লোক, ওরা আমাদের এই কাজটাকে করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তো তাই আমরা এখন গৌতম দত্ত, আমি রঞ্জন সাহা, আমরা থানায় দ্বারস্থ হলাম, পূর্ব থানায়। হ্যাঁ,
তো কিভাবে তোমাদেরকে মানে ইয়া করা হচ্ছে, হেনস্থা করছে? হেনস্থাটা এরকম হয়েছে গত পরশুদিন মদমত্ত অবস্থায় দুটি লোক, ঠিক আছে, একজন কে? সঞ্জয় সাহা আর ওনার বন্ধু একজন অভিজিৎ বণিক, হ্যাঁ, ওর প্রণোদিত হয়ে ওনাকে টক্সিক করিয়ে, হ্যাঁ, তারপর কি আমাদেরকে এই যে ওনাকে অ্যাটাক করেছেন, ওনার মাথায় আঘাত করেছেন এবং আমাদের যে চেয়ারপারসন সংগমিতা মুখার্জি ওনার মাথায়ও আঘাত করেছেন। তো ওনার বাচ্চা অসুস্থতার কারণে উনি থাকতে পারেনি, ইমিডিয়েট চলে গেছেন ইয়েতে পশ্চিমবঙ্গে। উনি এখন আছেন আহত অবস্থায়। তাই আমরা এই ভবিষ্যতের জন্য আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে থানায় দ্বারস্থ হলাম। আর আমরা চেয়েছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন ত্রিপুরার সমস্ত জনগণের জন্য উন্নয়ন করতে পারি এবং তৎসঙ্গে যেন যে উপজাতি আছে তাদের জীবিকা জীবন নির্বাহ করার জন্য ওটাকে উন্নয়ন করার জন্য সরকারকে সাথে নিয়ে আমরা সবাই এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। আমাদের চেয়ারপারসনও সেটা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু অংশ সমাজবিহীন লোক যেটা চন্দ্রপুস্থিত দেখলাম, আমরা যেটা অনুভব করলাম, ও আমাদেরকে সেই কাজটাকে করতে দিচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে। আর যে দুটি ব্যক্তির নাম বললাম, ওরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে যেন আমরা সামনের দিকে এগিয়ে না যেতে পারি ওই প্রচেষ্টাটার মধ্যে বাধা দিচ্ছে। শিশুদের হাসিতে খুশিতে মুখর থাকার কথা যে অঙ্গনারী কেন্দ্র, সেখানে আজ স্পষ্ট অবহেলার ছাপ। কমলপুর শহরের অদূরে মোহনপুর গ্রামের অঙ্গনারী কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। প্রায় 2 বছর ধরে কেন্দ্রের কল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ, ফলে ছোট ছোট শিশুদের বিশুদ্ধ জলের অভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। বাধ্য হয়ে বাইরে থেকে জল আনতে হচ্ছে, যা নিয়মিত ও নিরাপদ নয় বলে অভিযোগ। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। অঙ্গনারী কেন্দ্রের চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই, ফলে রাস্তা সংলগ্ন এই স্থানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিভাবকেরা প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে সন্তানদের পাঠাচ্ছেন। এছাড়াও শ্রেণীকক্ষের সিলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ চুইয়ে জল পড়ে আর গরমে ঘরের ভেতর অসহনীয় তাপমাত্রা তৈরি হয়। এতে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অঙ্গনারী কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট পঞ্চায়েতকে জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর আবেদন, শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, কারণ এই অব্যবস্থার প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা দুর্গাচমনি আরডি ব্লকের অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে মুসলিমপাড়া মানি সেন্টার। এই সেন্টারটা অনেকদিন যাবত ধরিয়া মানে একদম বেহাল অবস্থা। বিশেষ করিয়া স্কুলের একটা বাউন্ডারি নাই। দ্বিতীয়ত এই স্কুলের মধ্যে 2 বছরের উপর যাবত ধরিয়া একটা পানীয় জলের মানে ব্যবস্থা নাই। টিপকলটা আসলো খারাপ, টিপকলটা খারাপ, জল আয় না। হেল্পার নিজস্ব ওনার বাইক থেকে জল তো আগে রান্নাবান্না করতেছে প্রায় 2 বছর যাবত ধরিয়া। এই বিষয়টা আমাদের গ্রামের প্রাক্তন প্রধান সহ বর্তমান মেম্বার প্লাস বর্তমান প্রধান সহ অনেকে বিষয়ে জানার পরেও তাদের তর্কনে এখন অব্দি কোনো হেলদোল নাই। আমরা আজকে এখানে বর্তমানে আমার একটা মেয়েও আছে, আমাদের গ্রামের অনেকগুলো বাচ্চা এবং গার্জেনরা সাথে আছে। সবাই মিলিয়া আমাদের একটাই বক্তব্য, এই স্কুলটার পরিকাঠামো যাতে আমাদের ঊর্ধ্বতন পক্ষ প্লাস আমাদের সালেমা সিডিপিও স্যার বা ব্লকের বিডিও তাদের কাছে আমাদের করুণ বিনোদন, যাতে এই বিদ্যালয়ের প্রতি একটা মানে সহায়ক প্রতি হয়, মানে শিল্পটা করে। মানে আমাদের জলের সমস্যা, 2 বছর ধরে জলের সমস্যা আছে। তো ওই 3 তারিখ মানে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে ওই সিলিংটা হয়েছে। আজকে তো 20 তারিখ, তো এখন তো এটা ঠিক করতেছে না। এই অবস্থা, বাইরে বারিন্দার মধ্যে বাচ্চারা আগুন লাগতেছে, মানে এই অবস্থা বাচ্চারা ফাঁকা থাকবো এই অবস্থার মধ্যে, খুবই মানে খারাপ অবস্থা। এখন আপনারা কি চান? এখন তো আমরা চাই তাড়াতাড়ি সুন্দর করে সঠিকভাবে ইয়ে করে দিলে আমরা বাচ্চারা ভালো করে, বাচ্চারা তো খেলাধুলা করতে লাগে, ইয়ে করতে লাগে, সুন্দর মতো পড়াশোনা তো করার লাগে, কিছুই হইতেছে না এরকম। আমরা এটা চাই সঠিক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আপনারা কি দপ্তরে জানাইছেন ব্যাপারগুলো? হ্যাঁ জানাইছি, আমরা সুপারভাইজার স্যারকে জানাইছি, ফটো খুলে দিয়ে দিছি। ওরা কি জানাইছে?
রাতের নেশা, মুহূর্তের রাগ, আর তাতেই এক পরিবারের চিরস্থায়ী শোক। কৈলাসহরের চিনিবাগান ৫ নম্বর ওয়ার্ডে মদ্যপানের জেরে মামা ভাগ্নের বচসা গড়ালো মর্মান্তিক পরিণতিতেই। ভাগ্নের হাতে প্রাণ হারালেন ৬২ বছরের বিন্দু দেববর্মা। ঘটনাটি ঘটেছে কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে নিজের বাড়িতে বসেছিল মদ্যপানের আসর। নেশার ঘোরে কোনো একটি বিষয় নিয়ে বিন্দু দেববর্মা ও তার ভাগ্নে সঞ্জিত দেববর্মার মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সঞ্জিত রাগের মাথায় মামার উপর চড়াও হয়। পরিবারের দাবি, অভিযুক্ত এলোপাথারেই মারধর করে বিন্দু দেববর্মাকে মাটিতে ফেলে দেয় এবং বুকের ওপর লাথি মারে। গুরুতর আহত অবস্থায় নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে সঞ্জিতই তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করায়। তবে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনার পর সকালে অভিযুক্ত পাড়া প্রতিবেশীর কাছে দাবি করে যে তার মামা সুস্থ রয়েছেন, কিন্তু হাসপাতালে গিয়ে পরিবার জানতে পারে বিন্দু দেববর্মা আর বেঁচে নেই। এরপরই সঞ্জিত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। একটু নেশা আর নিয়ন্ত্রণহীন রাগ, এই দুইয়ের মিশলে যে কত বড় ট্র্যাজেডি নেমে আসতে পারে, কৈলাসহরের এই ঘটনাই তার নির্মম দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম কি? হ্যাঁ, শ্রাবন্তী দেববর্মা। শ্রাবন্তী, হাজবেন্ডের নাম কি আসলো? বিন্দু দেববর্মা। বয়স কত? বয়সটা আমি জানি না। কেমনে মারা গেছে? তো এখানে আইও তো মারা গেছে। কি কারণে? হে মদ নিশা। কে? সঞ্জিত। সঞ্জিত টাইটেল কিটা? দেববর্মাও। আচ্ছা, এরপরে মারামারি হয়েছে। হে তো বুড়া তো কই পাব। হ্যাঁ, এমনি ফুল লইয়া দিতে দিছে উঠানে। কিটার লিগা মারছে? হে মদ নিশা হইলে এরকম গুন্ডা মস্তান। তার কিটা? তার বাতিজা। বাগনা না বাতিজা? বাতিজা। ভাইয়ের ফুলা না বইনের ফুলা? তাইনের বইনের ফুলা। বাগনা। আপন বইনের ফুলা নেই? আপন নাম জেঠিত করে। আচ্ছা, সম্পর্কে বাগনা। তো যে মারছে যে হে কই এখন? পাগিয়া গেছে সকালে আইয়া দেখিয়া। হ্যাঁ, আইসলো নি সকালে? তেলিয়া মুড়া দিকে পাগিয়া গেছে। তোমরা কেস সুইচ দিছো নি? কেস দিতো কইছে তো। বাড়ি কই তোমরা? চিনিবাগান। কোন সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো আমি তো জানি না। আনার পরে কিটা মারা গেছে নি? না, সকালে মরছে। কি কারণে মারপিটটা হয়েছিল? একটু তর্কাতর্কি হয়েছে। তারা মদত খাইছিল নি? একটু খাইছে। আমার শ্বশুরকে এমনিও একটু খায়। হ্যাঁ, ও খাইছে। কে কি দিয়া মারছে? হাত দিয়া। কোনানো মারছে? পিছনে এখানে লাত মারছে। ফালাইয়া মারছে? দুইবার ফলাইছে মাটি। তো তোমরা কিটা কেউ আটকাইছো না? আটকাইছে। আমি আটকাইয়া না আটকাইলে তো মরে গেল না। পারছো না? না পারছি। তোমার নাম কি? মেঘারানী ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরার সাবরু মহকুমায় ফের এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সাবরুম রেল স্টেশন সংলগ্ন দমদমা ভূমিহীন টিলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 12 বছরের নাবালিকাটি বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হলেও গত এক সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের দাবি, নাবালিকার মা মানসিকভাবে অসুস্থ। বিষয়টি নিয়ে মেয়েটির মামা ও ভাই সাবরুম থানায় যোগাযোগ করলেও এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলে অভিযোগ পরিবারের। স্কুল সূত্রে জানা গেছে, নিখোঁজ নাবালিকা ছাত্রীটি নং 2 জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর একাংশের দাবি, অমরপুর মহকুমার যতনবাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক, বয়স প্রায় 30, পিতা বিমল ভৌমিক, ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তীতে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট যুবককেও বাড়িতে না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও নাবালিকাকে নিরাপদে উদ্ধারের দাবিতে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ কামনা করছেন। পরিবারের পক্ষ থেকেও মেয়েটিকে দ্রুত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
আমরা জানতে পেরেছি আপনাদের স্কুলের একজন স্টুডেন্ট মিসিং আছে, এই বিষয় নিয়ে কি বলবেন? আমি শ্রী রঞ্জিত মজুমদার, সিনিয়র টিচার, নাম্বার 2 জলফা এসএস স্কুল। তো আমাদের কাছে একটা রিপোর্ট কালকে আমরা জানতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ের একজন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, নাম দীপ্তি চক্রবর্তী, সে নাকি কিছুদিন আগে সম্ভবত 23 তারিখে সে মিসিং। তো আমরা অতটুকু, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে রিপোর্টটা পাইনি। আমরা গতকালকে পেয়েছি। পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে এটা আমাদের বিদ্যালয়ে যে বালিকা মঞ্চ, সে বালিকা মঞ্চের চেয়ারম্যান উনি খবর নিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। নেওয়ার পরে আমরা যথারীতি বালিকা মঞ্চের গ্রুপে সেই রিপোর্টটা আমরা আপলোড করেছি এবং ফোন করেও ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এখন পর্যন্ত সে মেয়ের কোনো খোঁজ আমরা এখনও পাইনি যে কোথায় আছে। সম্ভবত তারা যে রিপোর্ট করেছে এটা অমরপুর যতনবাড়ির কোনো একটা জায়গাতে মেয়েটাকে নিয়ে ওখানে সম্ভবত তারা বিবাহ বা সামাজিকভাবে বিবাহ অনুষ্ঠান তারা সেরে ফেলেছে এবং আমাদের কাছে ওরকম একটা ছবিও আছে। ভক্তি, ভোগ আর ভ্রাতৃত্বের এক অনন্য সমাবেশে মুখর হয়ে উঠল সাবরুম। রাম ঠাকুর উৎসবের তৃতীয় দিনটি এবছর বিশেষ তাৎপর্য বহন করে, কারণ প্রথমবারের মতো আয়োজন করা হয় অন্নপ্রসাদ বিতরণের। এই উদ্যোগ ঘিরে সকাল থেকে উৎসব প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। ভগবানের প্রসাদ গ্রহণের জন্য বহু মানুষকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। তবু কারো মুখে বিরক্তির ছাপ নয়, বরং ছিল গভীর আস্থা ও ভক্তিভাব। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে রাম ঠাকুরের এক ভক্ত, যিনি কলকাতা থেকে এসেছেন, বলেন, আমি ভগবানের টানে এখানে এসেছি। অন্নপ্রসাদ গ্রহণ করে আমার ভীষণ ভালো লাগছে। এখানে এসে এক আলাদা শান্তি অনুভব করছি। উৎসবের অন্যতম মানবিক দিক ছিল বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ। সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে হাতে জল পৌঁছে দিয়ে তারা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। সার্বিকভাবে ধর্মীয় আবেগ, ভক্তদের ব্যাপক অংশগ্রহণ এবং সামাজিক সেবামূলক উদ্যোগ সব মিলিয়ে রাম ঠাকুর উৎসবের তৃতীয় দিনটি সাবরুমবাসীর কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম? আমার নাম অপরাণী দত্ত। আপনার বাড়ি কোন জায়গাতে? বিশালগড় জাঙ্গলে। বিশালগড় থেকে এখানে সাবরুম এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালোই। এই প্রথমবার অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? কোন জায়গার থেকে আইছেন? এবারে প্রথমবারের মতো অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমের কমিটির পক্ষ থেকে যে অন্নভোগের আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে। হেভি টেস্টিং খাবার বানিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে হাতে হাতে নিয়ে টেবিলের মধ্যে বসে খুব সুন্দরভাবে খাচ্ছে। জয়রাম, আমি এখানকারের মেয়ে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব এখানে, কিন্তু আমি কর্মসূত্রে থাকি কলকাতা। তো যে কোনো কারণে আমি এখন এসছি। আমি আমাদের রাম ঠাকুরের উৎসবটাও পেয়ে গেলাম। তার সঙ্গে আজকে এবছর মনে প্রথম থেকে অন্নভোগটা চালু করেছে। তো আমি অন্নভোগটা পেয়েছি, কালকে চলে যাব। আমি মহাপ্রসাদটা পাবো না, কিন্তু সকলকে জয়রাম। আমার ভীষণ ভালো লাগে বাপের বাড়ি এসে যখনই আমরা রাম ঠাকুরের আসলে উৎসবটা পাই, ভীষণ ভালো। আপনার নাম কি? আমার নাম সোমা দে, আমার বাবার নাম গিরিধারী বর্ষা। জীবনের জন্য লড়াই করছে মাত্র 3 বছর 3 মাসের এক শিশু। তার নিষ্পাপ কণ্ঠে উচ্চারিত, মা আমি আরো বাঁচতে চাই। এই আত্মী যেন অসহায় মায়ের বুক চিরে যায় প্রতিদিন। কিন্তু নির্মম বাস্তব হলো, চিকিৎসার পথ পায় শেষ প্রান্তে। চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা চালালেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন ঘড়িয়া রাইস মিলের পাশে বসবাসকারী রাজমিস্ত্রি মৃদুল মিয়ার কন্যা মরিয়ম সুলতানা দীর্ঘ প্রায় 1 বছর ধরে এক মারণব্যাধিতে আক্রান্ত। সামান্য আয়ের উপর নির্ভরশীল পরিবারটি নিজেদের সামর্থ্য অনুযায়ী রাজ্য ও বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। পরে এলাকার মানুষ ও স্থানীয় নেতৃত্বদের সহায়তায় কিছুটা চিকিৎসা এগিয়ে নেওয়া সম্ভব হয়।
শিশুটির অসুস্থতার খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসেন লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটির কর্মকর্তারা। শনিবার তারা শিশুটির বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন, পাশাপাশি খেলনা ও খাবার সামগ্রী দিয়ে শিশুটির মুখে এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করেন। ক্লাবের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয় এই কঠিন সময়ে যেন সকলে মানবিকতার হাত বাড়িয়ে দেন। অসহায় পিতা মৃদুল মিয়া সমাজের সহৃদয় মানুষদের কাছে আবেদন জানিয়েছেন তার কন্যার চিকিৎসার জন্য যেন সবাই এগিয়ে আসেন। পরিবারের বিশ্বাস, সকলের সহযোগিতা ও সৃষ্টিকর্তার কৃপায় হয়তো একদিন সুস্থ হয়ে উঠবে ছোট্ট মরিয়ম। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা এখানে গোকুলনগর একজনের বাড়িতে এসেছি। ভদ্রলোক বাড়িতে নেই, উনি ডেইলি ওয়েজেস ওয়ার্কার, উনি বাইরে আছেন। তো আমরা প্রাইমারিলি এসেছি লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটি। আজকে আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেলের যে পেডিয়াট্রিক ক্যান্সার পেশেন্টসদের সাপোর্ট করার সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি। এই যে বাচ্চাটা আপনারা দেখছেন, ওর বয়স হচ্ছে 3 বছর এবং ও ব্লাড ক্যান্সার হয়ে আছে। 2 বছর বয়সে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল এবং সাবসিকুয়েন্টলি বাচ্চাটার কেমোথেরাপিও হয়েছে। এবং এই ভদ্রলোক উনি আশেপাশে বাড়ি সবার সাপোর্ট নিয়ে বম্বেতেও গেছেন, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে, ওখানে ক্যান্সার হসপিটালে যেখানে ট্রিটমেন্ট করাবার জন্য। কিন্তু এখন ওখান থেকেও যে রিপোর্টটা এসছে যে বাচ্চাটা টার্মিনালি ইল, তো ফার্দার কোনো ট্রিটমেন্টের কোনো স্কোপ নেই। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। তো কারণ আমরা এসে দেখতে পেলাম যে বাচ্চাটা সবসময় শুয়ে থাকে, ও নিজে থেকে উঠতেও পারে না, খেলাধুলা তো দূরের কথা, আর কিছু খেতেও পারে না। মাঝে মধ্যে হয়তো একটু বেদানার রস বা কিছু একটা দিলে হয়তো খায়, কিন্তু কিছুই খায় না। তো এখন আমরা যখন এসেছি দেখলাম ও বলল চকলেট খাবে। তো ক্লাব থেকে কিছু চকলেট, বিস্কিট এবং আরও জিনিস, খেলার জিনিসও দেওয়া হলো। তো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে যে এই বাচ্চাটাকে একটু খুশি রাখা, সাপোর্ট করা এবং এই ফ্যামিলিটাকেও সাপোর্ট করা। ফ্যামিলিটাও গত 1 বছর ধরে অনেক চাপের মধ্যে রয়েছে, ফাইন্যান্সিয়াল তো আছেই, তাছাড়াও একটা মানসিক চাপ তো থাকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।